ভারত থেকে কি কোনো বিশেষ সিগন্যাল এসছে? কারণ শেখ হাসিনা প্রতিদিন কোথাও না কোথাও ইন্টারভিউ দিচ্ছেন, বক্তৃতা দিচ্ছেন, তার বক্তৃতা প্রচার হচ্ছে, থেকে কোনো সিগন্যাল, অথবা এটা কি শেখ হাসিনা ফিরে আসার সাথে কোনো বাংলাদেশে গত মানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে গত 2 সপ্তাহে যে পরিমাণ মিছিল হচ্ছে বাংলাদেশের ভেতরে, বিশেষ করে ছাত্রলীগ সারা দেশের প্রায় সবগুলো জেলাতেই বলা যায়, আজকে যদি আমি বলি বোধহয় অন্তত 8-10টা জেলায় মিছিলের খবর আছে। অ্যারেস্ট হচ্ছে, আবার আবার মিছিল করছে, অ্যারেস্ট হচ্ছে, আবার মিছিল করছে। এখন মানুষ অসহনীয় অবস্থায় পৌঁছেছে, শুনুন, মানুষ অসহনীয় অবস্থায় পৌঁছেছে, তাকে রাস্তায় নামতেই হবে। এবং আমি বলছি তো, আর একটা জুলাই আগস্টের বিপ্লবের মতো ঘটনা ঘটতে চলেছে, আমি তো বলছি। কারণ হচ্ছে মানুষের অসহনীয় অবস্থা, তাদের দ্রব্যমূল্য বৃদ্ধি, কোনো এই অবস্থায় আওয়ামী লীগ তার পার্টি দর্শিত। তবে একটা ঘটনা আমি জানি না, যেটা আপনি আমাকে কনফার্ম করতে পারবেন, আমার মনে হয় যে খুবই ইতিবাচক একটা সিদ্ধান্ত হয়তো বিএনপি সরকার নিয়েছে, সেটা হচ্ছে আগামী দিনে স্থানীয় প্রশাসন স্তরে যে নির্বাচন হবে সেটাতে দলীয় প্রতীক ছাড়া আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। এবং আমি যেটা শুনেছি, সর্বোচ্চ আওয়ামী লীগের নেতৃত্ব পর্যায়ে নিয়ে আলোচনা চলছে এবং তাদের মোটামুটি সিদ্ধান্ত তারা পার্টিসিপেট করবেন। এবং এই পার্টিসিপেশনের মাধ্যমে তারা তৃণমূল স্তরের যে সংগঠন সেটাকে চাঙ্গা করতে পারবেন, যেহেতু তারা আওয়ামী লীগের নামে লড়ছেন না, স্থানীয় স্তরে নির্বাচন করছেন। একটা সময় তো আপনাদের দেশে স্থানীয় নির্বাচন বিনা প্রতীকে হতো, তাই না? তো বিনা প্রতীকে এখন যদি হয়ও, সেটা দেখা যাবে, তাতে হয়তো আরো বেশি উত্তেজনা তৈরি হতে পারে। কিন্তু এই সিদ্ধান্তটা যদি বিএনপি সরকার নিয়ে থাকেন, এবং নেওয়ার কারণ আমার যেটা মনে হচ্ছে, যেভাবে জামায়াত ইসলামী তার মাথা চাড়া দিয়ে উঠছে, যেভাবে তারা প্রস্তুতি নিচ্ছে, সেই কারণে মনে হয়েছে যে একটা স্পেস হয়তো আওয়ামী লীগকে দেওয়া দরকার। এটা খুবই, আমি বলবো, ইতিবাচক একটা লক্ষণ দেখা যাচ্ছে। আর ফলে ভারতের প্রয়োজন, আমি তো বলবো যে তারেক রহমান সরকারই তো সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকারের নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেবে, এবং নির্বাচনগুলো যখন হবে তখন মিটিং মিছিল তারা করবেন, এবং আওয়ামী লীগের নামে করবেন না, কিন্তু সকলেই চিনবে তারা কারা। এখন সত্যি কি অনুমতি দিচ্ছেন? আমি এটা সংবাদ গণমাধ্যমে পড়েছি, ফলে আমি এটা মানে সোশ্যাল মিডিয়াতে না, গণমাধ্যমে পড়েছি। ফলে সেজন্য আপনি বলতে পারেন যে এটাকে সত্যটা বা মিথ্যা, অসত্য কতটা, সেটা আপনারাই ভালো বলতে পারেন। ফলে এই যে স্বাভাবিকভাবে আপনি দেখবেন দিকে দিকে মানুষ অসহনীয় অবস্থায় যেভাবে যাচ্ছে, বাড়ছে, সংকট বাড়ছে আরো, এবং জ্বালানি সংকট আরো তীব্র হবে, গ্যাসের সংকট বাড়ছে, সারের সমস্যা বাড়ছে, ফলে চাষাবাদের সমস্যা হবে। তার সঙ্গে তো মানে যে সাধারণ স্বাস্থ্য যেটা, সেটার অবস্থায় অবনতি ঘটছে। হামে এত শিশু মারা যাচ্ছে ক্রমাগত, একটা দেশের পক্ষে একটা লজ্জাজনক। আজকে একবিং শতাব্দীতে শেষ ভাগে এসে হামের কারণে শিশু মারা যাবে, সেটা কেউ প্রগতিশীল রাষ্ট্র বলে দাবি করবেন, হাস্যকর, তাই না? ফলে এই সমস্ত কারণে যেসব বাড়ির শিশুরা, তাদের মা বাবার অবস্থা ভাবুক, তারা কেন রাস্তায় নামবেন না? তাদের রাস্তায় নামবেন, যেহেতু আওয়ামী লীগ তো একটা অজুহাত মাত্র। যেমন ভাবে একটা সময় আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষোভে অনেক মানুষ নেমে পড়েছিলেন, তেমনি এখনো এই সরকারের বিরুদ্ধে তারা তাদের অভাব অভিযোগ পূরণ না হলে বাকিরা নামবেন, তার সুযোগ রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নেবে। এটা ভারতের প্রয়োজন তো কিছু নেই, তাদের নিজেদের স্বার্থেই নামতে হবে, করতেই হবে এটা। হ্যাঁ, এটা যদি কোনো একটা বিশাল কোন আন্দোলনে রূপান্তরিত হয়, পর্যবেসিত হয়, যেখানে বহু মানুষের হতাহত ঘটনা হলো, তখন হয়তো ভারতের হস্তক্ষেপ ভাবা যেতে পারে, তার আগে কিছু নয়। দাদা, আমি আসলে প্রশ্নটা আমি যেটা করেছিলাম সেটা ছিল, আওয়ামী লীগের সঙ্গে আপনার যোগাযোগ আছে, তো ভারতে আওয়ামী লীগের যারা মাথা আছে তাদের কি কোনো, এই যে বাংলাদেশে যে এরকম মিছিল বেড়ে গেল, তাদের কোনো ভূমিকা আছে কিনা, আমি আসলে এই জিনিসটা জানতে চেয়েছিলাম। পাশাপাশি আরেকটা আপনি না, এটা আগে বলে নিই, তারপরে নাহলে গুলিয়ে যাবে। আগে এই প্রশ্নটার উত্তর হচ্ছে, এটা ঘটনা, এটা আওয়ামী লীগের সর্বোচ্চ নেতৃত্বের সিদ্ধান্ত, যে তারা যে যেখানে তাদের সমর্থকরা আছেন তাদের বলা হচ্ছে যে তারা যেন এবার রাস্তায় নামেন, এটা ঘটনা। আমি যাবো দাদা, বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশন এসেছেন যারা ত্রিবেদী, সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে দীনেশ ত্রিবেদী আওয়ামী লীগের কোনো এজেন্ডা নিয়ে আসছেন কিনা, আপনি কি কিছু দু কথা বলবেন? বিশেষ করে আওয়ামী লীগের এজেন্ডা নিয়ে এসে, আওয়ামী লীগের এজেন্ডা তো আওয়ামী লীগকেই ডিসাইড করতে হবে। তারা যদি রাস্তায় নেমে নামেন, তখন দীনেশ ত্রিবেদী একটা রিপোর্ট পাঠাবে, যেমন 71-এ যিনি ছিলেন হাই কমিশনার, তিনি রিপোর্ট পাঠিয়েছেন, এবার ভারতের হস্তক্ষেপ করা হয়েছে। এখনো তো সেরকম কিছু পরিস্থিতি দাঁড়ায়নি। ফলে
এটা অনুমান করা হচ্ছে এই আর কি। তিনি যেহেতু ভারতীয় জনতা পার্টির সদস্য, ভারতীয় জনতা পার্টির সঙ্গে আওয়ামী লীগের ঘনিষ্ঠতম সম্পর্ক, কিন্তু এটাও তো ঘটনা যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক জিয়া সম্পর্কে প্রশংসা করেছেন, তার শুভেচ্ছা জানিয়েছেন, আমন্ত্রণ জানিয়েছেন। দেখা যাক তিনি মালয়েশিয়া, চীন আগে গিয়ে ভারতে আসেন কিনা। ভারত তার জন্য তো অপেক্ষা করছে, এটা ঘটনা নিঃসন্দেহে। আমার মনে হয় না তিনি যেহেতু কূটনৈতিক পরিভাষার আদলে কথা বলেন না, তিনি কথা বলেন আমার আপনার মতোই, মানে টকশোয় যেভাবে কথা হয় সেভাবেই কথা বলেন। তিনি হচ্ছেন রাজনীতিবিদ। আপনার এখানে যারা রাজনীতিবিদ আসেন তারা যেভাবে কথা বলেন, দীনেশ ত্রিবেদী রাজনীতিবিদ হিসেবে সেই কথাই বলেছেন, কিন্তু তার অন্তর্নিহিত বার্তাটা হচ্ছে শুভেচ্ছা এবং দুদেশের মানুষের জন্য শুভেচ্ছা বার্তা, সেটা নিয়ে তিনি এসেছেন। সেটার অপব্যাখ্যা জামায়াত করছে, কারণ জামায়াত স্বাভাবিক, জামায়াত তো ভারত বিরোধী মনোভাব আছেই। তো সেটা ভালো। সেই ক্ষেত্রে আমি তো শুনেছি যে দিল্লিতে এখন জামায়াত ইসলামী দাবি করেছেন তারেক রহমান সরকারের কাছে তারা তারেক রহমান সরকার ব্যাখ্যা চাক, এবং তিনি তো এখনো পর্যন্ত রাষ্ট্রদূতের দায়িত্ব নেননি। সেটা যেদিন তিনি রাষ্ট্রপতির কাছ থেকে গিয়ে ক্রেডেনশিয়াল দেবেন সেদিন থেকে অফিসিয়ালি দায়িত্ব। আজ পর্যন্ত তার স্থান হলো অ্যাম্বাসেডর ডেজিগনেট বলা হয়, হাই কমিশনার ডেজিগনেট। ফলে এখন অপেক্ষা করা যায়। খুব মানে আমার মনে হয় দীনেশ ত্রিবেদী ভবিষ্যতে এই ধরনের আরো চমকপ্রদ অনেক কথা বলবেন, তা নিয়ে জামায়াত ইসলামীকে অনেক বেশি চিন্তা করতে হতে পারে, তাদের জন্য দিন খুব ভালো নয়। দীনেশ ত্রিবেদী তিনি পাড়া দেওয়ার পরপরই উনি প্রথম পাটা ফেললেন, আর জামাতে ইসলামীর দিক থেকে তীর্যক প্রতিক্রিয়া শুরু হয়েছে। তিনি পাড়া দিয়ে ভূপেন হাজারিকার সেই কালজয়ী গান, ওই যে গঙ্গা আমার মা পদ্মা আমার মা, সেখান থেকে তিনি দুইটা লাইন ব্যবহার করেছেন যে বাংলাদেশে একই আকাশ একই বাতাস একই যন্ত্রণা। তারপর তিনি বলেছেন দুই দেশের 160 কোটি মানুষ একই রকম স্বার্থ নিয়ে আলাপ আলোচনা হবে। এই নিয়ে জামাতের বাংলাদেশের আমির প্রশ্ন তুলেছেন যে উনি কি ভারতের সাথে এক হয়ে যাওয়ার কোনো বিষয় বলেছেন কিনা, যে ভারতের সঙ্গে এক করে। আসলে জামায়াতের লোকেরা না, জামায়াতের লোকেরা আসলে উর্দু ভাষায় খুব বিশেষজ্ঞ, তারা বাংলাটা কম জানেন, কম বোঝেন। তারা তো পাকিস্তান দ্বারা প্রভাবিত, ফলে তারা বুঝতে পারেননি। দুই দেশের জনগণের কথা উনি বলেছেন, সরকারের কথা বলেননি। দুই দেশের জনগণের যাতে উন্নতি হয় সেই লক্ষ্যে তিনি কাজ করবেন। কারণ এটা ঘটনা, একই আকাশ একই বাতাস, যন্ত্রণাও দুজনের সমান। এর মানে একটা সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করা, এইটা যিনি ব্যাখ্যা করছেন, এটা খুব ভালো হয়েছে। আমরা ভারতীয়রা এই বিষয়ে খুবই খুশি যে অন্তত জামায়াত ইসলামী এটা বিরোধ করেছে। তা না হলে মনে হতো ভারত বোধহয় জামায়াত ইসলামীকেও পছন্দ করছে। ফলে এই দিক থেকে একটা ভালো দিক যে জামায়াত ইসলামী তার চরিত্র উন্মোচিত করে ফেলেছে, যে এবং তাদের প্রভাবিত অনেক সোশ্যাল মিডিয়াতে তারা লিখছেন, অনেক কিছু লিখছেন। কিন্তু আমার মনে হয় বাংলা ভাষা সম্পর্কে জ্ঞান থাকলে তিনি সার্বভৌমত্বের প্রসঙ্গে কোনো কথাই বলেননি। তিনি বলেছেন 140 কোটি এবং বাড়িয়ে বলেছেন 20 কোটি। কারণ বাংলাদেশের সর্বশেষ সেন্সাস কবে হয়েছে আমি জানি না, সেন্সাসে সর্বশেষ সেন্সাস হলে জানা যাবে যে সত্যি 20 কোটি মানুষ হয়েছে কিনা। সেক্ষেত্রে এই উভয় মানুষ, যে যাদের ভাষা এক, সংস্কৃতি এক, যাদের দুদেশের জাতীয় সঙ্গীত এক, জনের লেখা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীত, জাতীয় কবি দুদেশেই পূজিত, এমন একটা দুটো রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র, তারা কেন একসাথে চলবে না? একসাথে চলার অর্থই নেই যে একসাথে মিশে যাবে, একটা রাষ্ট্র হয়ে যাবে। তারা চলতে হবে একসাথে। এবং তিনি, যেটা আমার কাছে মনে হয়েছে, তিনি আসলে খুব ব্যবসায়িক মনের মানুষ। তিনি চেয়েছেন ওখানে এমন কিছু ব্যবসায়িক সুবিধা বাড়ুক যাতে বাংলাদেশের মানুষ উপকৃত হন, ভারতের মানুষ উপকৃত হন। উনি কিন্তু মানুষের কথা বলেছেন, পিপলস টু পিপলের কন্ট্যাক্টের কথা বলেছেন, সরকার টু সরকারের কথা বলেননি। বলেছেন যেটাই আমার ম্যান্ডেট, সেটাই ম্যান্ডেট, যে মানুষের উপকার করাটাই হচ্ছে আমার ম্যান্ডেট। তবে এটা ভালো যে জামায়াত ইসলামী এরকম একটা প্রতিক্রিয়া দিয়েছে। ফলে দীনেশ ত্রিবেদী আমার মনে হয় পা দিয়েই সফল। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি 5 আগস্টের পর থেকে ভারতের পশ্চিমবঙ্গের নেতা হলেও বাংলাদেশের ঝড় তুলেছেন। বাংলাদেশের বিরোধী, বিশেষ করে আওয়ামী লীগ বিরোধী শিবিরে তিনি এমন কিছু কম্পন তুলেছেন যেটা নানান ভাবে আলোচিত হয়েছে। সেসব আর আমি রিপিট করতে চাই না, দর্শকরাও জানেন, আপনিও জানেন। বাট নির্বাচনের পরে উনি যখন বললেন যে আমি
এখন সবার মুখ্যমন্ত্রী। এবং গতকালকে আমাদের পত্রপত্রিকাও দেখলাম খবর আসতো যে তিনি বাংলাদেশ নিয়ে আর তেমন কিছু বলতে চান না, একটু অ্যাভয়েড করে গেছে। আপনার কাছে জানতে চাই যে এটা কি নির্বাচনী কোনো কৌশল ছিল শুভেন্দু অধিকারী, যেহেতু ভারতের মানুষের এবং ভারত সরকারের বাংলাদেশে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রতি একটা সফট কর্নার আছে, তো শেখ হাসিনার পক্ষে কথা বলেছেন, আওয়ামী লীগের পক্ষে শুভেন্দু কথা বলেছেন, ভোটও অনেকটা তাকে এগিয়ে দিয়েছে। তারপর নির্বাচনের পর উনি আবার সব সময় রাজনীতিবিদরা যেটা করে যে একটু গোল পাল্টালেন কিনা, আমি একটু আপনার কাছে জানতে চাই দাদা গৌতম লাহিড়ী। অবৈধ বাংলাদেশিদের এখান থেকে আমরা পুশব্যাক করব, পুশব্যাক সেই পুশব্যাক করার পদ্ধতি করেছেন, তিনি নিজে ঘোষণা করেছেন 4,000-এর মতো বাংলাদেশিকে তিনি পুশব্যাক করেছেন এখনো পর্যন্ত, এরকম তিনি দাবি করেছেন প্রকাশ্যে। সেটা প্রকৃত দিল্লি থেকে বসে আমি তার সত্য মিথ্যে জানি না। তৃতীয়ত তিনি কিন্তু সেই আরেকটি কারণ হতে পারে, আরো দুটি কারণ হতে পারে যে কারণে তিনি আপাতত বাংলাদেশ নিয়ে মন্তব্য করছেন না। সেটা হচ্ছে যে এই মুহূর্তে নতুন হাই কমিশনার তিনি যাচ্ছেন, তিনি দায়িত্ব নেবেন, তিনি দায়িত্ব নেওয়ার পর তাঁরই বাংলাদেশ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার অধিকারী তিনি। আর একই সঙ্গে তিনি যে কথাগুলো বলছিলেন ওই পুশব্যাক সংক্রান্ত, সেটা নিয়ে বিজেপি বিএসএফ তাদের মধ্যে একটা বৈঠক হওয়ার কথা 4 তারিখ থেকে 11 তারিখ, শেষও হয়ে গিয়েছে। শেষ হয়ে যাওয়ার পরে তারা ফিরেও গেছেন ঢাকাতে, পরবর্তী বৈঠকের দিনও ঠিক হয়েছে, দিন ঠিক হয়নি, সময় ঠিক হয়েছে। এনিওয়ে, তো সেই কারণে এই বিষয়টাকে তিনি নিজে বলে, আর যখন বিষয়টা একটা দ্রুত দেশের শীর্ষ পর্যায়ে সীমান্ত রক্ষীর বাহিনীর মধ্যে আলোচনা চলছে, তখন সেই সময় কোনো মন্তব্য করে তিনি বিতর্ক বাড়াতে চাননি। তবে তার কারণে তিনি তার রাজনৈতিক আদর্শ থেকে তিনি পিছপা হচ্ছেন এমনটা কিন্তু আমার মনে হয় না। সুযোগ পেলে তিনি হয়তো আবার বলবেন। বিজেপি বিএসএফ বৈঠকের কথা আপনি বলছেন, আমাদের দেশের পত্রিকার খবর অনুযায়ী আর আমাদের দেশের পত্রিকা অনেকগুলোই এই বৈঠককে ব্যর্থ বৈঠক বলছেন। বিশেষ করে এখানে কেন কি যে বর্ডার এখন সবচেয়ে বড় আলোচিত বিষয় হচ্ছে পুশিন পুশবেক, এবং যেহেতু তাদের যৌথ বিবৃতিতে ওই পুশিন পুশবেক নিয়ে কথা নাই এবং এই নিয়ে ব্যাপক দ্বিমত হয়েছে, সেই জন্য এটাকে ব্যর্থ বৈঠক বলা হচ্ছে। আপনার কাছে কি মনে হয়? বৈঠক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে, চমৎকার ভাবে পরিষ্কার খোলাখুলি প্রত্যেক দেশের নিজস্ব যে সমস্যা, সেই সমস্যা সম্পর্কে একে অপরের মনোভাব তারা ব্যক্ত করেছেন। বৈঠকটি আদৌ কোনো উত্তপ্ত বৈঠক হয়নি, খুব চমৎকার বৈঠক হয়েছে। এবং আমি বলবো যে বিএসএফ এর পক্ষ থেকে তারা চমৎকার উপহার নিয়ে ঢাকায় ফিরে গিয়েছেন। আমি উপহারগুলো জানি, এখানে আর বলছি না কি কি উপহার পেয়েছেন প্রত্যেক অফিসাররা। তো এখন এবার বিএসএফ যখন বিজেপি যখন বৈঠক করবেন তখন আবার তারা বিএসএফ কে একই উপহার দেবেন, একই ধরনের উপহার দেবেন। ফলে এটা ঘটনা, এটা তো নিয়ম মাফিক হয়ে গিয়ে থাকে। এবং আপনি যদি ছবিগুলি দেখেন, যে ছবিগুলো প্রকাশ করা হয়েছে বিএসএফ এর থেকে, তাতে কোথাও কোনো তিক্ততার কোনো সম্ভাবনা, তিক্ততার কোনো আশঙ্কা, তিক্ততার কোনো ছবি প্রতিফলিত হয়নি। এটা কিন্তু আসলে কি জানেন, যেহেতু তাদের মনে হয়েছে যে ভারত থেকে যে বিবৃতিটা গেছে বিএসএফ বিজেপি, সেটা কিন্তু যৌথ বিবৃতি, বিএসএফ এর একার নয়। বাংলাদেশ কিন্তু, তারা মনে হয়েছে তাদের ওখানে গিয়ে বহু প্রশ্নের মুখোমুখি হতে। বাংলাদেশিরা যেটা মনে করেন, তারা সোজা ছাপটা সহজ ভাষায়, আচ্ছা পুশিন নিয়ে কি কথা হলো বলেন, তারা কি ভারত মেনে নিয়েছে? আমি তো বলছি ভারত স্বীকার করেছে পুশিনের কথা এবং বলেছে দুজনে একসাথে মিলে এই সমস্যার সমাধান করবে। কিন্তু সেটা যেহেতু পরিষ্কার ভাবে ইংরেজির ওই বিবৃতিতে, স্বাভাবিক অনেকের পক্ষে বোঝা মুশকিল, কিন্তু আজকাল তো সুবিধা হয়ে গেছে, আপনি চ্যাট জিপিটিতে দিলে ওর বঙ্গানুবাদ পাবেন, বঙ্গানুবাদ পেয়ে যাবেন। তো এখন সেইটা আমার মনে হচ্ছে আমি ব্যর্থ এই কথাটা বলতে আদৌ রাজি নই। আমি মেনে নিতে রাজি আছি, যেটা যেহেতু আমি ফ্যাক্টস নিয়ে কারবার করি, আমি কোনো গুজবে চলি না। আমি একটি হাতে কাগজ পেয়েছি, যে কাগজটা যৌথ স্বাক্ষরিত, তাতে বলা হয়েছে বৈঠকটি সফল। বলুন দাদা, আমি বুঝতে চাচ্ছি বা জানতে চাচ্ছি, সবই মানলাম, কিন্তু কর্তা ব্যক্তিরা বৈঠক করলেন, উপহার বিনিময় করলেন, আর সীমান্তে সোলজাররা ঠেলাঠেলি করতেই থাকলো। বৈঠকের আগেও করলো, বৈঠক চলাকালীন করলো, বৈঠকের পরেও করলো। তাহলে লাভটা কি? তাহলে আমি সফলতা কি দেখব? তারা একটা মেকানিজমের কথা বলেছেন, যে মেকানিজমটা যখন বৈঠকের পরদিন থেকেই হয়তো সেটা বাস্তবায়ন হবে না, কিন্তু বৈঠকের যে সিদ্ধান্তগুলো হয়েছে, সিদ্ধান্তগুলো থেকে তারা কিন্তু এটার বাস্তবায়ন চেষ্টা হবে।
চেষ্টা হবে। আমি জানি না এটাতে সফল হবে কি হবে না, কিন্তু আমি যদি বলেন বৈঠক ব্যর্থ, এইটা আমি মানতে রাজি হচ্ছি না। আমার মনে হচ্ছে বৈঠক সফল, কিন্তু সফলতা হচ্ছে এই কারণে তারপরেও কিছু ঘটনা ঘটছে, ঘটছে না যে তা না, ঘটছে। সেটা ঘটনা খুবই দুর্ভাগ্যজনক, কিন্তু যেদিন মিটিং 11 তারিখে শেষ হলো, তার 11 তারিখ বিকেলে ফিরে গেলেন ঢাকায়, বহু এখানে ক্লান্ত হয়ে সারাদিন ধরে বৈঠক করলেন, করার পর ফিরে গিয়ে তারা পরে ফিরে গিয়ে যখন দেখলেন যে 12 তারিখে ফিরলেন, 12 তারিখে ফিরে যখন দেখলেন যে এরকম একটা বাংলাদেশে বহু প্রশ্ন, ভারত থেকে প্রচারিত যে বিবৃতিটা সেটা নিয়ে, যেহেতু সকাল 8টায় সেটা প্রকাশিত, আমি নিজে পেয়েছি সকাল 8টায়, ফলে সকাল 8টায় পাওয়ার আপনি বিজেপির যে বৈঠকের যে বিবৃতি সেটা যদি দেখেন, সেটা বলে দুপুর নাগাদ, সেটা সকালে 8টার হয়। তার মানে পরে একটা তাদের কোনো সিদ্ধান্ত নিতে হয়েছে কোনো পর্যায়ে, যে আমাদের কথাগুলো আমাদের বলা, যেটা বৈঠক থেকে অনেক সময় অনেক বাংলাদেশিরা বুঝতে পারবেন না, ফলে আমরা কি বলেছি সেটা পরিষ্কার ভাষায় করি। ওরা ওই বৈঠকটা থেকে যে বিবৃতিটা দিয়েছে, যেটা প্রকাশ করলেন, বাংলাদেশের কোনো কোনো কাগজ ছেপেছে, সবাই ছাপেও নি, সবাই ছাপেও নি। যারা বিজেপির বিবৃতি যারা ছেপেছে, তারপরে তো বিএসএফ তার কোনো প্রতিবাদ করে, বিএসএফ থেকে কোনো প্রতিবাদ হয়, কারণ বিএসএফ তো কাছে রেকর্ডেড যে স্টেটমেন্টটা, যেটা স্বাক্ষরিত, তাতে তো কতগুলো কথা বলা আছে, তাই না? শুনে আসা